আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। পাঁচরুখী বেগম আনোয়ারা ডিগ্রি কলেজের পক্ষ থেকে অনলাইন ক্লাসে প্রিয় শিক্ষার্থী বন্ধুদেরকে স্বাগতম। ক্লাস পরিচালনায়, ক্লাস উপস্থাপনায় আমি আরিফ সরকার, প্রভাষক রসায়ন, পাঁচরুখী বেগম আনোয়ারা ডিগ্রি কলেজ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা বিগত যে ক্লাসগুলি করেছো তা তোমরা সমস্ত ক্লাসের মধ্যে যে এখন যে আমি টপিকটা নিয়ে আলোচনা করছি তা হচ্ছে সমানতা, এবং সমানতা খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক জৈব রসায়নের মধ্যে। আজকে তোমাদের সাথে জ্যামিতিক গাঠনিক সমানতা নিয়ে গত ক্লাসে আলোচনা হয়েছিল। আজকে আলোচনা হবে ত্রিমাত্রিক সমানতা বা ত্রিমাত্রিক সমানতার মধ্যে স্টেরিও সমানতা বা ত্রিমাত্রিক সমানতা, যা আবার হচ্ছে দুই প্রকার। স্টেরিও সমানতাটা হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে জ্যামিতিক সমানতা আর একটা হচ্ছে আলোক সমানতা। তো আজকে জ্যামিতিক সমানতা নিয়ে একটু কথা বলি, আমি সরাসরি আলোক সমানতাতে চলে যাব। এবং আলোক সমানতাটা হচ্ছে একটু অন্যরকম এবং একটু ছেলেমেয়েরা খুব কঠিনও মনে করে এই টপিকটা। তাহলে তো চলো আমরা এখন সরাসরি ক্লাসে চলে যাই। এখন জ্যামিতিক সমানতা কারা প্রদর্শন করবে? মূলত জ্যামিতিক সমানতাগুলো ওই জৈব যৌগগুলি প্রদর্শন করে যাদের মধ্যে মুক্ত গুণন সম্ভব নয়, অর্থাৎ এদের অক্ষ বরাবর দ্বিবন্ধন থাকার কারণে এদের অক্ষ বরাবর এদের মধ্যে কি হয় না, গুণন হয় না। আর গুণন না হওয়ার কারণে এদের মধ্যে বিভিন্ন কনফিগারেশনের সৃষ্টি হয়। অর্থাৎ যদি গুণন সৃষ্টি না হয় তাহলে যে গুণন অর্থাৎ যে কনফিগারেশনটা সৃষ্টি হলো তাই থাকে, অর্থাৎ সেটা আবার চেঞ্জ হয় না। অর্থাৎ এরকমভাবে এদের কনফিগারেশন গুলো সৃষ্টি হয় যদি এদের মধ্যে মুক্ত গুণন সম্ভব না হয়। তাহলে বিশেষ করে যারা অ্যালকিন জাতীয় যৌগ এরা জ্যামিতিক সমানতাটা প্রদর্শন করে, বা এর আরেকটা নাম হচ্ছে সিস ট্রান্স সমানতা। আবার অপরদিকে যারা চাক্রিক যৌগ এরাও জ্যামিতিক সমানতাটা প্রদর্শন করে। তাহলে জ্যামিতিক সমানতাটা প্রদর্শন করে এক হচ্ছে যাদের মধ্যে কার্বন কার্বন দ্বিবন্ধন, আর দ্বিতীয়ত হচ্ছে যারা সমতুল্য চাক্রিক যৌগ এদের মধ্যে জ্যামিতিক সমানতাটা গঠনের কি থাকে, প্রবণতা থাকে। তাহলে এখন দেখি আমরা একটা উদাহরণের সাহায্যে যে এদের মধ্যে কিভাবে কনফিগারেশনগুলি সৃষ্টি হয় এবং কি কারণে সেখানে জ্যামিতিক সমানতা হলো তা আমরা এখন দেখি। যদি আমরা একটা উদাহরণস্বরূপ আমরা বিউটিনকে নিয়ে ভাবতে পারি, এটা হচ্ছে বিউটিন। এখন বিউটিনের যে এখানে অবশ্যই ফর্মটা হবে এরকম, ABC ডাবল বন্ড CAB কিংবা ABC ডাবল বন্ড CAD। তাহলে আমি ফার্স্ট যে প্রয়োগটা যাব সেটা হচ্ছে ABC এর ক্ষেত্রে, তারপরে আমি দ্বিতীয়ত আমি 2 নাম্বার প্রয়োগটাতে আমি যাব। ABC CAB এর মধ্যে কি হবে, এই যে যৌগটার মধ্যে আমরা দেখি যদি আমরা এটাকে বেস হিসাবে ভিত্তি হিসাবে আমরা ধরে নিই, তাহলে এখানে C ডাবল বন্ড C আর তার যোজন হচ্ছে 4, 1 2 3, আর এর জন্য তার যোজন হচ্ছে 1 4। তাহলে কার্বনের সাথে একটা হাইড্রোজেন ছিল, আমি এটাকে হাইড্রোজেন হিসেবে দিয়ে দিলাম, আর এখানে CH3 দিলাম, আবার তার এখানে H আমি CH3 দিলাম। অর্থাৎ জিনিসটা কিন্তু একই, CH3 CH, এই যে CH3 CH CH CH3 CH3 CH ডাবল বন্ড CH CH সিঙ্গেল বন্ড CH। এটাকে আমি একটু জ্যামিতিক আকারে অর্থাৎ এদের একটি স্থানিক বিন্যাস বা কনফিগারেশন সৃষ্টি করে আমি একটা গঠন অঙ্কন করলাম। এবং আমি ইচ্ছা করলে এখানে আরেকটা অঙ্কন করতে পারি, তা হচ্ছে এখানে হচ্ছে যদি আমরা একটু এক ক্রস করে দিই, আড়াআড়ি করে দিই CH3, তাহলে এই যৌগটার নাম ছিল বিউটিন 1, তোমরা সবাই জানো, বা বিউটিন 2 ছিল, বিউট 2ইন। এইভাবে হয়, বিউটা নয়, বিউট 2ইন। এটা হচ্ছে বিউট, যার মধ্যে দ্বিবন্ধনটা থাকে ওই মাঝখানে মিডল পয়েন্ট আমরা লিখি বিউট হাইফেন 2ইন। তাহলে এখানে যদি এই একই মূলকটা একই পাশে থাকে, অর্থাৎ সদৃশ যে মূলকটা আছে এটা যদি আমাদের একই সেম সাইড থাকে, তখন তার নাম হয়ে যায় সিস। তাহলে আমি লিখতে পারি সিস বিউট 2ইন, সিস বিউট 2ইন। আর এটাকে আমি লিখতে পারবো, যেহেতু যদি একই মূলকটা আড়াআড়ি অ্যাক্রস বা ট্রান্স বা আড়াআড়ি থাকে, তাহলে আমরা লিখবো এটাকে ট্রান্স বিউট
টু ইন। তাহলে আমরা সহজে বুঝতে পারলাম যদি কোনো মূলক একই মূলক যদি একই দিকে থাকে, একই মূলক একই দিকে থাকলে তখন তার নাম হয়ে যায় সিস, আর যদি একটা মূলক আড়াআড়ি থাকে তখন তার নাম হয়ে যায় ট্রান্স। তাহলে এখান থেকে দুটা কনফিগারেশন সৃষ্টি হলো। এই যে একটা কনফিগারেশন, দুটা কনফিগারেশন, এর সিস এবং ট্রান্স বিভিন্ন যৌগগুলো আমাদের মানব দেহে বিভিন্ন অবস্থানে যে যৌগগুলি আমাদের পাওয়া যায়। তাহলে এই যে এই যৌগগুলি, এই যে দুটা, এটাকে বলা হয় পরস্পর জ্যামিতিক সমাণু, এবং এই যে বিষয়টাকে এরা যে জ্যামিতিক সমাণুতে এরা যে সক্রিয়, এই বিষয়টাকে বলা হয় জ্যামিতিক সমানুতা। এখন আমি এই এবিসি এবং সিএবি এর উপর বেস করে আমি একটা উদাহরণ তোমাদের সামনে দিয়েছিলাম। এখন আমি এর উপর ভিত্তি করে তোমাদেরকে আরেকটা উদাহরণ আমি দিব। তাহলে এখানে ছিল ওই যে পূর্বের যৌগটাতে যদি আমরা একে ধরি এইচ আর বি কে যদি আমরা ধরে নিই CH3, তাহলে তো হয়ে গেল, অর্থাৎ AH BCH3। আবার এখানে AH BCH3। তাহলে এখন আমরা এটাকে ABC CAB আকারে একটা যৌগ দিয়ে আমরা যদি চিন্তা করি, তাহলে আমরা দেখি যে এখানেও কিভাবে সিস ট্রান্স সমাণু হয়। আমি এখানে একটি যৌগের সংকেত লিখলাম। এই যৌগটার নাম হচ্ছে, আমরা যে দিক থেকে অ্যালকিনের নামকরণের ক্ষেত্রে আমি বলেছিলাম যে আমাদের যে দিক থেকে গণনা করলে দ্বিবন্ধনটা কাছে পড়ে, আমাদের নামকরণটা সেই দিক থেকে আমরা করব। তাহলে যদি আমরা এই দিক থেকে নামকরণ করি 1 2, 2 এর পরে আমাদের দ্বিবন্ধন পড়ে, আর যদি এই দিক থেকে আমরা গণনা করি 1 2 3, তার মানে যে দিক থেকে নামকরণের ক্ষেত্রে দ্বিবন্ধন ক্ষুদ্রতম হয়, আমাদের নামকরণটা সেই দিক থেকেই হবে। তাহলে 1 2 3 4 5, তাহলে এর নাম কি হয়? প্যান্ট টু ইন। প্যান্ট টু ইন, অর্থাৎ যাদের মধ্যে দ্বিবন্ধনটা থাকবে, যেরকম 2 এবং 3 এর মাঝখানে দ্বিবন্ধনটা আছে, এখানে আমি প্যান্ট টু লিখলাম, আর এখানে দ্বিবন্ধন কারণে ইন, প্যান্ট টু ইন। আর তাকে আমরা যদি এখন এই বেসে আমরা দেখি, এটাকে আমরা এই ফর্মুলাতে আমরা এখন সাজাবো 1 2 1 2। তাহলে এই যে এখানে কার্বন দুইটাকে আমি লিখলাম, আর কার্বনের যোজন হতে 4, তো 1 2 3 4, এখানেও 1 2 3 4। আর এই যে এখানে একটা এইচ এক যোজিমূলক, তাকে আমরা এখানে দিয়ে দিলাম, আর এখানে CH3 আছে সেটা আমি দিয়ে দিলাম এখানে। অপরদিকে এই যে কার্বনের সাথে এখানে এইচ আছে সেটাকে দিলাম এখানে, আর CH3 কে আমি এখানে দিয়ে দিলাম। এখন এটাকে আমরা যদি এর সাথে মিলাতে চাই, তাহলে আমরা দেখি, তাহলে এ সমান যদি ধরি এইচ আর বি সমান যদি ধরি CH3, তো ওই দিক থেকেও এ, তো এটা হচ্ছে এইচ আর ডিটা হচ্ছে ইথাইল মূলক। তার মানে এ থেকে আমরা একটা সিদ্ধান্তে আসতে পারি, যদি আমাদের দুইটা একই মূলক থাকে আর বাকি দুইটা যদি ভিন্ন হয়, তাহলেও আমাদের জ্যামিতিক সমানতা সেখানে উৎপন্ন হবে। অর্থাৎ যদি একটা মূলক ঠিক থাকে, একই থাকে, তাও আমাদের একটা পরমাণু বা মূলক ঠিক থাকলেও সেখানে জ্যামিতিক সমানতা উৎপন্ন হবে। আর একটা ভিন্ন হলেও তার এর কারণে এর ক্ষেত্রে কোনো প্রভাব পড়বে না। তাহলে এখানে তাহলে আমাদের কি হবে? শুধু আমরা এখানে সিসটা অ্যাড করব। সিস যেহেতু একই দিকে এইচটা আছে, এই কারণে আমরা শুধু লিখব সিস প্যান্ট টু ইন, অর্থাৎ যেহেতু একই পরমাণু একই দিকে থাকে, এই কারণে তার নাম হয়ে যাবে সিস। অপরদিকে যদি এটাকে আমরা একটু অ্যাক্রস বা আড়াআড়ি লিখি, তাহলে এর নামটা হবে সিস প্যান্ট টু ইন। আর অনুরূপভাবে যদি আমরা এটাকে একটু আড়াআড়ি লিখতে চাই, তাহলে হবে, আমি এখানে এইচ লিখলাম আর এখানে CH3 দিলাম, তাহলে এখানে শুধু জাস্ট নামটা চেঞ্জ হবে, ট্রান্স, অর্থাৎ আড়াআড়ি হবে TRANS, ট্রান্স প্যান্ট টু ইন। তাহলে আমরা বুঝতে পারলাম যে কিভাবে একটা যৌগের, অর্থাৎ যদি নাকি কার্বন কার্বন দ্বিবন্ধন হয়, এদের মধ্যে কিভাবে সিস এবং ট্রান্স সমান উৎপন্ন হয়, তা আমরা উদাহরণের সাহায্যে বুঝতে পারলাম। এখন আমি আরেকটা উদাহরণ দিয়ে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব কিভাবে চাক্রিক যৌগগুলো সিস ট্রান্স সমানতা প্রদর্শন করে। এখন চাক্রিক যৌগের মধ্যে আমরা প্রথম একটা যৌগ হিসাবে আমরা নিয়ে নিলাম, তা হচ্ছে সাইক্লোপ্রোপেন। সাইক্লোপ্রোপেনকে আমরা বিবেচনায় আনলাম। এটা হচ্ছে একটা এলিসাইক্লিক যৌগ, অর্থাৎ
এটা চক্রাকার হলেও যে এটা অ্যারোমেটিক হবে তা না, এটা হচ্ছে একটা আমাদের জৈব যৌগের মূলত প্রধান দুটো শাখা, একটা হচ্ছে এলিফেটিক, একটা হচ্ছে অ্যারোমেটিক। আর অ্যারোমেটিক হওয়ার জন্য শর্ত হচ্ছে বেনজিন এবং বেনজিনের ন্যায় যৌগ, অর্থাৎ বেনজিনকে বলা হয় অ্যারোমেটিক যৌগের নিউক্লিয়াস। অর্থাৎ বেনজিন ব্যতীত ম্যাক্সিমাম ক্ষেত্রেই অ্যারোমেটিক যৌগ হয় না, হয় কিন্তু অল্প ক্ষেত্রে সেই শর্ত প্রযোজ্য। কিন্তু এখানে আমাদের এটা হচ্ছে একটা চক্রাকার যৌগ, এই ক্ষেত্রে আমাদের সিস এবং ট্রান্স সমান হতে পারে। তা হচ্ছে যদি আমি এখানে এই যে এখানে CH2 আছে, তার মানে এখানে কার্বনের দুজনই 2, 1 এ 2 আর এখানে 2, আমি H2 কে আমি লিখলাম না, তাহলে এখানে তার এখন দুইটা হাত খালি আছে, ওই দুইটা হাতে আমি অন্য পরমাণু বা মূলক লিখব। এদিকেও CH2 এখানে দুইটা হাইড্রোজেন পরমাণু বিদ্যমান, আমরা এখানেও দুইটা ভিন্ন পরমাণু বা মূলক লিখতে পারি। উদাহরণস্বরূপ যদি আমি এখানে একটা HH দিয়ে দিই আর এখানে যদি CH3 দিয়ে দিই 1 2, তো 1 2 ডাইমিথাইল 1 2 ডাইমিথাইল সাইক্লোপ্রোপেন, 1 2, তাই 1 এবং 2 এর মধ্যে আছে মিথাইল মূলক, এই কারণে আমরা এটাকে বলবো 1 2 ডাইমিথাইল, অর্থাৎ দুটা মিথাইল থাকলে তার নাম হয়ে যায় ডাই। তাহলে 1 2 ডাইমিথাইল সাইক্লোপ্রোপেন, 1 2 ডাইমিথাইল সাইক্লোপ্রোপেন। কিন্তু এখানে আমরা দেখতেছি যে একই মূলক, অর্থাৎ এখানেও মিথাইল মূলক, এখানেও মিথাইল মূলক, একই পাশে বিদ্যমান, সেই ক্ষেত্রে আমরা একে লিখতে পারি সিস 1 2 ডাইমিথাইল সাইক্লোপ্রোপেন। নেক্সট, যদি এখন আমি এটাকে চেঞ্জ করে দিই, অ্যাক্রস বা আড়াআড়ি করে দিই, এখানে দিয়ে দিলাম CH3, এখানে দিলাম H, তাহলে কি হবে তোমরা সবাই পারবে আমি আশা করি। এখানে তখন তার নামটা তোমরা লিখবে ট্রান্স 1 2 ডাইমিথাইল সাইক্লোপ্রোপেন। তাহলে আমরা এখন এই সিস এবং ট্রান্স একটা যৌগের ক্ষেত্রে দ্বিবন্ধন, কার্বন কার্বন দ্বিবন্ধন হলে কিভাবে এদের মধ্যে সিস ট্রান্স সমানুতার উৎপন্ন হয়, এবং একটা যৌগ সমতুল্য চাকরিক যৌগ হলে তার মধ্যে কিভাবে সিস এবং ট্রান্স সমাণু উৎপন্ন হয় তাও আমরা দেখতে পারলাম। তো এদের ভৌত এবং রাসায়নিক ধর্ম, জ্যামিতিক সমানুতা এবং আলোক সমানুতা, তা আমরা পরবর্তী ক্লাসের জন্য একটা টপিক হিসাবে নির্ধারণ করে রেখেছি, যে আমাদের পরবর্তী ক্লাসটা শুধু এই জ্যামিতিক সমানুতার ভৌত এবং রাসায়নিক ধর্ম এবং আলোক সমানুতার ভৌত এবং রাসায়নিক ধর্ম, এই নিয়ে একটা গুরুত্বপূর্ণ ক্লাস হবে। তো এখন আমি এই জ্যামিতিক সমানুতা শুধু কিভাবে উৎপন্ন হচ্ছে, জ্যামিতিক সমানুতার শর্ত, যা আমাদের অনুধাবন মূলকের জন্য এবং জ্ঞানমূলকের জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে যে 1 নম্বর প্রশ্ন জ্যামিতিক সমানুতা কি বা সিস ট্রান্স সমানুতা কি, আর 2 খ অনুধাবনমূলক প্রশ্নের মধ্যে আমাদের আছে যে জ্যামিতিক সমানুতার 2টি শর্ত লিখো। তাহলে জ্যামিতিক সমানুতার জন্য 2টি শর্ত হলে আমরা এখানে 3টা শর্ত উপস্থাপন করলাম, যে কোনো তোমরা 2টি শর্ত দিয়ে আনসারটা লিখতে পারবে। এবং যদি বিশেষ করে আরেকটা যৌগ তোমাদেরকে দিয়ে দেয়, এই যৌগটা জ্যামিতিক সমানুতা হবে কি হবে না, তোমরা এর নিরিখে তোমরা পর্যবেক্ষণ করে নিজেরা তোমরা বলতে পারবে যে এর মধ্যে জ্যামিতিক সমানুতা হবে কি হবে না। অর্থাৎ জ্যামিতিক সমানুতা হওয়ার জন্য ওই 2টা কন্ডিশন আমাদের এর সাথে মিলিয়ে দেখতে হবে যে এর মধ্যে এই নিয়মটা পড়ে কিনা। যদি পড়ে তাহলে হয়ে গেল, আর যদি না পড়ে তাহলে সেটা জ্যামিতিক সমানুতা প্রদর্শন করবে না। এখন তোমাদের সাথে যেটা গুরুত্বপূর্ণ আলোচনা সেটা হচ্ছে আলোক সমানুতা। আলোক সমানুতাটা আসলে কি, যে একটা যৌগের মধ্যে আলোক সমানুতাও দেখা যায়, অর্থাৎ ত্রিমাত্রিক যৌগ, এদের ভিন্ন কনফিগারেশন 2টা যৌগ যদি থাকে, আর ওই সমস্ত যৌগের ক্ষেত্রে যদি এদের ভৌত এবং রাসায়নিক ধর্ম যদি এদের ভিন্ন হয়, শুধু কারণটা কি ভৌত ধর্ম রাসায়নিক ধর্ম যদি একই হয়, ভৌত এবং রাসায়নিক ধর্ম যদি একই হয়, কিন্তু এদের যদি আবর্তনের মান যদি কি হয় ভিন্ন হয়, অর্থাৎ আলোক সমানুতার জন্য 2টা ইম্পর্টেন্ট জিনিস তোমাদেরকে বিবেচনায় নিতে হবে। আলোক সমানুতার জন্য 1 নম্বর হচ্ছে যে একটা যৌগ আলোক সমানুতা প্রদর্শন করবে কি করবে না তা নির্ভর করে 1 নম্বর হচ্ছে এদের মধ্যে সেটা কাইরাল যৌগ হবে। 1 নম্বর শর্ত হচ্ছে যে একটা যৌগ আলোক সমানুতা প্রদর্শন করবে কি করবে না, সেখানে শর্ত হচ্ছে সেটা হবে কাইরাল যৌগ হতে হবে, এটা হচ্ছে 1 নম্বর শর্ত। আমি কথাটা আবার বলি, অর্থাৎ কাইরাল যৌগ ব্যতীত সে আলোক সমানুতা প্রদর্শন করবে না, নাম্বার 1। আর নাম্বার 2, 2 নম্বর শর্ত হচ্ছে এই কাইরাল যে কার্বন বা কাইরাল যে কেন্দ্র, কাইরাল যে যৌগ, এটাকে অপ্রতিসম কার্বনও বলা হয়। তোমরা যখন বইয়ের মধ্যে পড়তে যাবা তখন এই অপ্রতিসম কার্বন কথাটা বারবার আসবে, কিন্তু তোমাদের এটা মনে রাখতে হবে অপ্রতিসম কার্বন এবং কাইরাল কার্বন এটা একই কথা। তাহলে প্রথম শর্ত হচ্ছে যে কাইরাল কার্বন থাকতে হবে বা কাইরাল কেন্দ্র থাকতে হবে বা অপ্রতিসম কার্বন থাকতে হবে, 1 নম্বর শর্ত।
আর দ্বিতীয় শর্ত হচ্ছে এরা অবশ্যই যারা আলোক সক্রিয় সমাণু হবে এরা অবশ্যই এদের মধ্যে এরা এক সমতুল্য আলোর তলকে এরা ভিন্ন রূপ আচরণ করতে হবে। তাহলে আলোক সক্রিয় সমাণুর ক্ষেত্রে এদের ভৌত ধর্ম এক হতে পারে, রাসায়নিক ধর্ম এক হতে পারে, কিন্তু এদের যে এক সমতুল্য আলোর তলের যে আচরণটা সেটা কিন্তু অবশ্যই ভিন্নরূপ হতে হবে। তার মানে এক সমতুল্য আলোর তলকে অবশ্যই তাদের গুণন সৃষ্টি করাইতে হবে। অর্থাৎ একটা এক সমতুল্য আলোর তলকে হয় তারা ডানে গুণন করতে হবে, না হয় ওই এক সমতুল্য আলোর তলকে বামে গুণন সৃষ্টি করতে হবে। যদি কোনো যৌগ এক সমতুল্য আলোর তলকে আলোর তল সেখান থেকে কিন্তু আলোক সমানতা, যদি কোনো যৌগ যাদের আকৃতি বা এদের যদি একটা নির্দিষ্ট কনফিগারেশন বা স্থানিক বিন্যাস থাকে বা চতুস্থলকীয় যে নিয়ম অনুযায়ী যদি চতুস্থলকীয় কাঠামোর মধ্যে যদি এরকম হয় যে তারা একটা আলোক সক্রিয় যৌগকে তারা একটা আলোর তলকে তারা ডান দিকে কিংবা বাম দিকে যদি তারা গুণন সৃষ্টি করাইতে পারে তাহলে সেই যৌগটা আলোক সক্রিয় সমানতা প্রদর্শন করে। তাহলে এক নম্বর শর্ত আমি বললাম যে এদের মধ্যে কাইরাল কার্বন বা কাইরাল কেন্দ্র বা অপ্রতিসম কার্বন থাকবে। আর দ্বিতীয় যে শর্তটা সেটা হচ্ছে যে অবশ্যই এদের মধ্যে এরা এক সমতুল্য আলোর সাথে ভিন্নরূপ আচরণ করবে। অর্থাৎ একটা যৌগ আলোর তলকে ডানে কিংবা বামে ঘুরাতে সক্ষম হতে হবে, তাহলেই এরা আলোক সমানতা প্রদর্শন করতে পারবে। 3 নম্বর যে শর্তটা সেটা হচ্ছে এরা দর্পণ প্রতিবিম্ব হবে। অর্থাৎ দর্পণ প্রতিবিম্ব দর্পণে যেরকম উল্টো আচরণ হয় এরকম, অর্থাৎ তারা পরস্পরের উপর সমাপতিত হবে না। এটা উদাহরণস্বরূপ আমি বলতে পারি যে এটা হচ্ছে সমাপাতিত, তারা হবে না। আর কাইরাল যে শব্দটা এটা হচ্ছে এই কাইরাল যেটা শব্দ এটা আসলে হচ্ছে হ্যান্ডেড, অর্থাৎ হাত থেকে আসছে। যে হাতটা আমরা চিন্তা করি তাহলে এটা যদি একটা কার্বন হয় তাহলে 1 2 3 4টা ভিন্ন পরমাণু মূলক থাকবে, এইভাবে 4টা ভিন্ন পরমাণু মূলক থাকবে হাতের সাথে তুলনা। অর্থাৎ যদি একটা কাইরাল কার্বন থাকে তাহলে তার এখানে 4টা ভিন্ন পরমাণু বা মূলক থাকবে, হ্যান্ডেড, হাতের সাথে এটা সম্পর্ক। তাহলে এরা অবশ্যই কি এটা হচ্ছে সমাপাতিত, এটা সমাপাতিত হয়ে গেল। আর অবশ্যই যখন আলোক সমানতা প্রদর্শন করবে এর হবে অসমপাতিত। এই যে এটা অসমপাতিত, অর্থাৎ একটা অঙ্গুলির সাথে যেরকম আরেকটা অঙ্গুল এখানে মিলতেছে না, এরকম একটা যোগ আরেকটা যোগের সাথে কি হবে না, এরকম এদের তারা পরস্পর সমাপতিত হবে না, অসমাপতিত হবে। যদি এই ধরনের কোনো বৈশিষ্ট্য কোনো যোগের মধ্যে পাওয়া যায় বা কোনো সমাণুর মধ্যে পাওয়া যায় তাহলে সেটা হবে আলোক সক্রিয় সমাণু। তাহলে আমরা বলতে পারি যে যদি কোনো যৌগের মধ্যে এদের কনফিগারেশন এদের ভৌত এবং রাসায়নিক ধর্ম একই হলেও এরা যদি এক সমতুল্য আলোর উপর ভিন্নরূপ আচরণ করতে পারে তাহলে ওই সমাণুগুলোকে বলা হয় আলোক সক্রিয় সমাণু। এবং এক সমতুল্য আলোর উপর যেদের ক্রিয়া বা প্রতিক্রিয়া এরা সৃষ্টি করতে পারে এই বিষয়টাকে বলা হয় আলোক সক্রিয় সমানুতা। এখন তোমাদের সাথে আরেকটা বিষয়ে আলোচনা করা দরকার, তা হচ্ছে আমরা এক সমতুল্য শিক্ষার্থী বন্ধুরা, দুঃখিত, আসলে একটা ফোন আসছিল, এখানে আমি একটু অপশনটা আমি বন্ধ করে দিয়েছি যেন আর আমাদের ফোনে কেউ ডিস্টার্ব করতে না পারে। তাহলে আমি যেটা বলতেছিলাম যে আমাদের যে আলোচনাটা ছিল তা হচ্ছে কি আলোচনা, যে আলোক সমানতার মধ্যে যে এক সমতুল্য আলো আমরা কিভাবে পেতে পারি। বিভিন্ন স্পন্দিত যে আমরা যে সাধারণ আলোগুলি দেখি এই সাধারণ আলোগুলো বিভিন্ন দিকে তারা স্পন্দিত থাকে, অর্থাৎ এই বিভিন্ন তলে এরা স্পন্দিত হতে থাকে। এখন এদেরকে যদি আমরা কোথাও ফিল্টারের মধ্যে দিয়ে যদি আমরা থাকতে পারি তাহলে এই যে বিভিন্ন স্পন্দিত আলো এরা কি হবে এক সমতুল্য আলোতে রূপ নিবে। এবং যদি কোনো একটা টিউবের মধ্যে আমরা যৌগটা রাখি এবং সেখানে যদি এক সমতুল্য আলোকে আমরা দিতে পারি তাহলে এদের মধ্যে একটা ডান ঘূর্ণি এবং বাম ঘূর্ণি এদের মধ্যে ঘূর্ণন ক্রিয়া সৃষ্টি হবে। তাহলে এই হচ্ছে আমাদের একটা এক সমতুল্য আলো আমরা কিভাবে পেতে পারি তার প্রয়োগ। অর্থাৎ সহজ করে যে এই যে এক সমতুল্য আলো যে স্পন্দিত হয় বিভিন্ন সাধারণ যে আলো এর মধ্যে আলোগুলো বিভিন্ন স্পন্দিত অবস্থায় থাকে, বিভিন্ন দিকে এরা বিন্যস্ত থাকে। এটাকে যদি আমরা একটা কিসের মধ্যে এটাকে যদি আমরা একটা ফিল্টারের মধ্যে একটা পোলারাইজড করতে পারি তাহলে ফিল্টারের ভিতর দিয়ে যখন থেকে যাবে আলোটা তাহলে তখন এটা এর মধ্যে এক সমতল সৃষ্টি হবে। এই এক সমতুল্য আলোর তলটাকে যদি আমরা কোনো
টিউবের মধ্যে যদি আমরা আলোক সক্রিয় যৌগ রাখি এবং এর মধ্যে যদি আমরা প্রয়োগ করতে পারি, তাহলে সেটা কি করবে, সেটা এই আলোর তলকে যদি ভিন্নরূপ আচরণ করতে পারে তাহলে তার মধ্যে আলোক সক্রিয় সমানতা সৃষ্টি হবে। তাহলে আমি অল্পের মধ্যে যে আমরা কিছু উদাহরণের মধ্যে দিয়ে আলোক সক্রিয় সমানতার যত সমস্যা আছে আমি সমাধানের চেষ্টা করব। এবং বিশেষ করে এখানে কিছু শব্দ আছে যে শব্দগুলো ছেলেমেয়েরা বুঝতেই পারে না এবং এরা বলে যে স্যার বই পড়ি কিন্তু বুঝতে পারি না। আসলে ওই স্টেরিও সমানতার নামটা শুনলে এদের মধ্যে একটা ভয়ভীতি কাজ করে। জিনিসটা অনেক সহজ, অর্থাৎ আমি আজকে অল্পতে তোমাদের এই যত কঠিন শব্দগুলো আছে এগুলি সহজ করে উপস্থাপন করার জন্য চেষ্টা করব। এখানে একটা শব্দ আছে, আমাদের এখানে কিছু শব্দ আছে। একটা শব্দ হচ্ছে যেরকম বললাম কাইরাল কেন্দ্র বা কাইরাল যৌগ বা অপ্রতিসম কার্বন। তারপরে সেখানে একটা শব্দ আছে আমাদের এই আমরা বলতে পারি সেখানে আছে আমাদের এনানসিউমার, তারপর ডি এল, তারপরে আমাদের সেখানে ডায়াস্টেরিউমার, তারপর সেখানে হচ্ছে মেসোযৌগ, তারপর সেখানে একটা কথা আছে রেসিমিক মিশ্রণ। এই সবগুলো কথা আমাদের উদাহরণের মধ্যে ইনশাল্লাহ চলে আসবে। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি তোমাদেরকে ল্যাকটিক অ্যাসিডের উদাহরণ দিয়ে আমরা আজকে আলোক সমানতার যে পড়া তা আমি শুরু করতে চাচ্ছি। যে ল্যাকটিক অ্যাসিডের উদাহরণের মাধ্যমে তোমরা বুঝতে পারবে যে কিভাবে আলোক সমানতার প্রদর্শন করে, এই বিষয়টা তোমরা সবাই ভালোভাবে বুঝতে পারবে। তাহলে ল্যাকটিক অ্যাসিডের ক্ষেত্রে এটা হচ্ছে একটা ল্যাকটিক অ্যাসিডের সংকেত। এখন এটাকে বলা হয় ডি ল্যাকটিক অ্যাসিড। এই ডি ল্যাকটিক অ্যাসিড কেন হলো? আসলে ডেক্সট্রো মানে ডান ঘূর্ণি আর লেভো হচ্ছে বাম ঘূর্ণি। এটাকে যদি আমরা লিখতে পারি এইভাবে, অর্থাৎ এখন আমরা দেখি যেটা হচ্ছে একটা সমাণু, আলোক সমাণু, এটা হচ্ছে একটা এর ল্যাকটিক অ্যাসিড। আচ্ছা, ডি এবং এল হয় যদি নাকি একটা, অনেকে বলে থাকে যে স্যার ডি এর ক্ষেত্রে কি ওএইচটা ডানে থাকবে আর এল এর ক্ষেত্রে কি ওএইচটা বামে থাকবে? হ্যাঁ, এরকম হয় যে প্রথম যে কার্বনটাতে আছে, প্রথম কার্বনের পরে যে দ্বিতীয় কার্বনের মধ্যে যদি ওএইচটা ডানে থাকে সেটা আমরা ডি এবং এল হিসাবে আমরা চিহ্নিত করি। কিন্তু সবচেয়ে যেটা যুগোপযোগী তথ্য তা হচ্ছে, সবচেয়ে নির্ভরযোগ্য তথ্যটা হচ্ছে যে যদি একটা আলোর মধ্যে, অর্থাৎ তারা যদি আলোর তলকে ডানে ঘুরায় কোনো একটা সমাণু, তাহলে সেটাকে আমরা বলবো ডি সমাণু। আর যদি কোনো একটা সমাণু আলোর তলকে বামে ঘুরাইতে পারে, অর্থাৎ একটা হচ্ছে ক্লকওয়াইজ, একটা হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ, যদি ঘড়ি কাঁটার বিপরীত দিকে যে ঘূর্ণনটা সেটা করতে পারে, তাহলে সেটাকে আমরা বলি এল ল্যাকটিক অ্যাসিড, অর্থাৎ ডেক্সট্রো ল্যাকটিক অ্যাসিড, অর্থাৎ ডান ঘূর্ণি ল্যাকটিক অ্যাসিড। আর এটাকে বলা হয় লেভো ল্যাকটিক অ্যাসিড, অর্থাৎ এটা হচ্ছে বাম ঘূর্ণি ল্যাকটিক অ্যাসিড। তাহলে তোমরা দেখো এখান থেকে আমি কিছু জিনিস তোমাদেরকে স্পষ্ট করতে চাই। তা হচ্ছে এটাকে বলা হয় কাইরাল কেন্দ্র। আমি এখানে স্টার চিহ্ন দ্বারা চিহ্নিত করতেছি, অর্থাৎ কাইরাল কেন্দ্রটাকে আমরা স্টার চিহ্ন দ্বারা আমি চিহ্নিত করি। তাহলে এই কাইরাল কেন্দ্র কেন? যদি কার্বনের চারটা যোজনীতে চারটা ভিন্ন পরমাণু বা মূলক থাকে, তাহলে তাকে বলা হয় অপ্রতিসম কার্বন বা কাইরাল কার্বন। অর্থাৎ কার্বনের যে চারটা হাত আছে, চারটা যোজনী আছে, সেখানে চারটা ভিন্ন পরমাণু বা মূলক বিদ্যমান থাকলে তাহলে সেটাকে বলা হয় কাইরাল যৌগ। আর এর মধ্যে যে কার্বনের কেন্দ্রটা সেটাকে বলা হয় কাইরাল কেন্দ্র। তাহলে এখন দেখি যে এটা এর মধ্যে এরা হচ্ছে দর্পণ প্রতিবিম্ব সৃষ্টি হলো। এবং এটাকে যদি আমি এদিকে নিয়ে আসি, তাহলে আমরা দেখতেছি যে এই এইচ এর সাথে ওএইচ এর সাথে এইচ আর এ, অর্থাৎ এইচ এর সাথে যদি এইচ থাকতো তাহলে বুঝতাম যে এটা না, এটা আলো সক্রিয় যৌগ না। কিন্তু এখন আমরা দেখতেছি যে না, এটাকে যদি আমরা এদিকে টেনে নিয়ে আসি, তাহলে এরা আমরা বলতে পারি তারা দর্পণ প্রতিবিম্ব, এবং তারা কি না, পরস্পর উপরিস্থাপনীয় নয়, অউপরিস্থাপনীয় বা অসমাপতিত একটা যৌগ এরা। তাহলে এরা এদের মধ্যে দুইটা সমান উৎপন্ন হয়, এটা হচ্ছে ডি ল্যাকটিক অ্যাসিড এবং একটা হচ্ছে এল ল্যাকটিক অ্যাসিড। এই যে ডি ল্যাকটিক অ্যাসিড এবং এল ল্যাকটিক অ্যাসিড উৎপন্ন হলো, এরা হচ্ছে পরস্পর সমাণু এবং এরা যে আলোক সক্রিয় ভাবে যে এরা আলোর উপরে যে তারা ক্রিয়া প্রতিক্রিয়া দেখাইতে পারে, এদেরকে বলা হয় আলোক সক্রিয় সমানুতা। তাহলে এই যে যৌগটা আমি লিখলাম, এই যৌগের মধ্যে এই যে ডি ল্যাকটিক অ্যাসিড এবং এল ল্যাকটিক অ্যাসিড, এদেরকে বলা হয় এক একটা এনানসিউমার। অর্থাৎ এই আলোক সক্রিয় যৌগের প্রতিটা সমাণুকে বলা হয় এক একটা এনানসিউমার। প্রতিটা সমাণুকে আমরা বলতে পারি এনানসিউমার। তাহলে ডি ল্যাকটিক অ্যাসিড একটা এনানসিউমার, এল ল্যাকটিক অ্যাসিড একটা এনানসিউমার। তো হয়ে গেল, অর্থাৎ আলোক সক্রিয় প্রতিটি সমাণু, আলোক সক্রিয় যে পরস্পর যে সমাণুগুলো, এদেরকে
পরস্পর পরস্পরকে এনানসিউমার দ্বারা চিহ্নিত করা হয়। এনানসিউমার বলা হয়, এদেরকে এনানসিউমর্ফ বলা হয়, এদেরকে এন্টিমার বলা হয়, এদেরকে অ্যান্টিপড বলা হয়। এন্টিমার, এন্টিপড, এনানসিউমার, তারপরে এনানসিউমর্ফ, এই জাতীয় শব্দ, বিভিন্ন শব্দ দ্বারা এদেরকে চিহ্নিত বা এদেরকে প্রকাশ করা হয়। তাহলে এই যে ডি ল্যাকটিক অ্যাসিড এবং এল ল্যাকটিক অ্যাসিড, এই ডি ল্যাকটিক অ্যাসিড এবং এল ল্যাকটিক অ্যাসিড এরা পরস্পর এনানসিউমার, এবং এদেরকে যদি একত্রে যদি আমরা যে ডি ল্যাকটিক অ্যাসিড এবং এল ল্যাকটিক অ্যাসিডকে উপাদান করা আমরা অবশ্যই করতে পারবো। ডি ল্যাকটিক অ্যাসিডকে যদি উপাদানটাকে পৃথক করে এবং এল ল্যাকটিক অ্যাসিডটাকে যদি কোনো যৌগ থেকে আমরা পৃথক করে বা উপাদান থেকে পৃথক করে এই ডি এবং এলকে যদি একটা পাত্রের মধ্যে বা একটা টিউবের মধ্যে আমরা নিতে পারি, অর্থাৎ ডিএল মিশ্রণ, তার প্লাস মাইনাস বা ডিএল যে মিশ্রণটা, অর্থাৎ এখানে ডিও থাকবে এলও থাকবে, তো এদের মধ্যে যে মিশ্রণটা হবে সেটাকে বলা হয় রেসিমিক মিশ্রণ। অর্থাৎ দুটি এনানসিউমারের পরস্পর যে মিশ্রণ, দুটি এনানসিউমারের পরস্পর মিশ্রণকেই বলা হয় রেসিমিক মিশ্রণ, এরা হবে পরস্পর রেসিমিক মিশ্রণ। অর্থাৎ একটা যৌগের মধ্যে যদি ডি সমাণু এবং এল সমাণু থাকে, আর সেটাকে আমরা কি বলবো যে এটা হচ্ছে একটা রেসিমিক মিশ্রণ। আর এই রেসিমিক মিশ্রণের মধ্যে যদি আমরা কোনো আলো ফেলতে পারি, এক সমতলে আলো, তাহলে কি হবে ঘটনাটা, অর্থাৎ ওই টিউবের মধ্যে বা ওই পাত্রের মধ্যে ডি সমাণু থাকে বা এল সমাণু থাকে, তাহলে ডি সমাণু কি করবে, ডি সমাণু আলোর তলটাকে ডান দিকে ঘুরাবে, আবার এল সমাণুটা আলোর তলকে বাম দিকে ঘুরাবে। তাহলে যদি শুধু ডান দিকে ঘুরাইতে পারতো তাহলে এটা আলোক সক্রিয় হইতো, কিন্তু একসাথে ডান দিকেও ঘুরাচ্ছে, আবার এল সমাণুটা একসাথে বাম দিকেও ঘুরাচ্ছে। তাহলে এই যে একই সাথে একটা আলোর তলকে ডানে ঘুরানো এবং বামে ঘুরানো, এই পরস্পর গুণন ক্রিয়া কি করে, এরা এই পরস্পর গুণনের ফলে গুণন ক্রিয়াটা নষ্ট হয়ে যায়। আর ডি ল্যাকটিক আলোর তলকে ডান দিকে ঘুরাচ্ছে, এল ল্যাকটিক আলোর তলকে বাম দিকে ঘুরাচ্ছে, এরা পরস্পর ঘূর্ণন ক্রিয়াকে বিনষ্ট করতেছে। তার মানে আমরা বলতে পারি যে রেসিমিক মিশ্রণ হচ্ছে একটা আলোক নিষ্ক্রিয় মিশ্রণ। অর্থাৎ রেসিমিক মিশ্রণের মধ্যে যে যৌগগুলি থাকবে তারা হচ্ছে আলোক নিষ্ক্রিয়, নট আলোক সক্রিয়। এবং এখান থেকে আমরা আরেকটা সিদ্ধান্ত আসতে পারি, যদি কোনো যৌগের মধ্যে অপ্রতিসম কার্বন একটি থাকে এবং এরা যদি এরকম হয়, তাহলে এদের ক্ষেত্রে যে সমাণুটা হবে, যদি অপ্রতিসম, আমাদের কিন্তু কাইরাল কার্বন একাধিকও থাকতে পারে। যদি কোনো যৌগের মধ্যে একাধিক কাইরাল কার্বন থাকে এবং সেটা যদি অসদৃশ হয়, যদি সদৃশ না হয়, যদি দুটা যৌগের মধ্যে যদি একটা যৌগের মধ্যে দুটি সদৃশ হবে না, অসদৃশ যদি কাইরাল কার্বন থাকে, সেই ক্ষেত্রে এদের যে সমাণুটা হবে 2n। অর্থাৎ যদি এখানে একটা কাইরাল কার্বন, এই কারণে এই দুটি সমাণু আমরা পাইছি, যদি আমাদের দুইটা কাইরাল কার্বন থাকতো তার 2 স্কয়ার 4, অর্থাৎ দুটি অসদৃশ, এর সাথে এর কি থাকবে না, মিল থাকবে না। আর যদি এই দুইটার মিল থাকে তাহলে সেই ক্ষেত্রে সমানুতাটা হবে n-1। তাহলে আমি কি বললাম যে যদি একটা যৌগের মধ্যে দুটি কাইরাল কার্বন থাকে এবং সেই কাইরাল কার্বনের যে পরমাণুগুলো সেটা যদি অসদৃশ হয়, তাহলে সেখান থেকে উৎপন্ন সমাণুর সংখ্যা হবে 2n। আবার কোনো যৌগের মধ্যে যদি সদৃশ কাইরাল কার্বন পরমাণু থাকে, দুটি সদৃশ কাইরাল কার্বন পরমাণুর ক্ষেত্রে এদের ক্ষেত্রে উৎপন্ন সমাণু হবে 2n-1। এখন আমরা দেখি একটা উদাহরণের সাহায্যে আমরা বুঝতে পারবো। যদি আমি এখানে লিখি এভাবে CH3 CHBr, আরেকটা C নিলাম HCl, এখানে আমি একটা CH3 নিলাম, তাহলে এটা হচ্ছে একটা কাইরাল কার্বন, এটা হচ্ছে একটা কাইরাল কার্বন। এই যে অপ্রতিসম দুইটা কাইরাল কার্বন, এই দুটা অপ্রতিসম কাইরাল কার্বনের ক্ষেত্রে নিয়মটা কি, এরা কি সদৃশ না অসদৃশ? তাহলে আমরা দেখি, এই যে কার্বনের একটিতে আছে CH3, প্রথম কাইরাল যে কার্বন 2 নাম্বার কার্বন, একটাতে আছে ফ্রি বন্ড CH3, একটাতে আছে H, একটাতে আছে Br, আর একটা এই যে এখানে একটা হাতে CH3, একটা হাতে H, একটা হাতে Br, আরেকটা হাতে আছে এই পুরো যৌগটা CH Cl CH3। তাহলে এটা হচ্ছে একটা অসদৃশ, অর্থাৎ এটা হচ্ছে একটা কাইরাল কার্বন, যেহেতু তার সাথে যে চারটা হাত আছে, চারটা ভিন্ন পরমাণু বা মূলক বিদ্যমান। অপরদিকে যদি এর সাথে আমরা চিন্তা করি, তাহলে একটাতে আছে CH3, একটা হচ্ছে H, একটা হচ্ছে Cl, আর একটা হচ্ছে CH, প্রত্যেকটাকে অ্যাড করব Br CH3। অর্থাৎ এটা, তাহলে আমরা বলতে পারি এটাও একটা কাইরাল কার্বন, এটাও একটা কাইরাল কার্বন, কিন্তু এই দুইটা কাইরাল কার্বন কিন্তু সদৃশ নয়, অসদৃশ।
যদি এরকম যদি কোনো কাইরাল কার্বনের মধ্যে দুইটি অসদৃশ কাইরাল কার্বন থাকে, তাহলে সেখান থেকে উৎপন্ন সমান হবে 2n 2 স্কয়ার 4, অর্থাৎ এখান থেকে উৎপন্ন সমান হবে আমাদের 4টি। এখান থেকে উৎপন্ন সমান হবে আমাদের 4টি। তাহলে আমরা একটা উদাহরণ থেকে দেখিয়ে দিচ্ছি যে এখান থেকে 4টা সমান আমাদের কিভাবে হয়। এখন যদি আমরা এখানে আমি এটাকে একটু সাজিয়ে লিখলাম, CH3, এখানে H, Br, এখানেও H, এখানে Cl, এখানে হচ্ছে CH3, এবং এটা হচ্ছে একটা আরেকটা আমরা লিখতে পারি একটা সমান, এটা হচ্ছে আরেকটা সমান, চেঞ্জ করে দিতে হবে, Br, H, এখানে Cl, এখানে H, CH। তাহলে আমাদের দুটো হলো। এখান থেকে আরেকটা সমান আমরা ইচ্ছে করে পারি, তাহলে CH3, C, H, Br, C, এখানে Cl, আর এটা হচ্ছে আমাদের H, CH3। এবং এখান থেকে আমরা আরেকটা সমান উৎপন্ন করতে পারি, তা হচ্ছে CH3, C, Br, H, C, H, Cl, CH3। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখান থেকে আমি খুবই দুটি গুরুত্বপূর্ণ জিনিস বোঝানোর চেষ্টা করবো। তা হচ্ছে আমরা যদি এই 4টা সমানুকে আমরা খেয়াল করি, একটা সমান 1, সমান 2, সমান 3, সমান 4, তাহলে এই সমানু এবং এই সমানু এরা হচ্ছে পরস্পর আলোক সক্রিয় সমানু, এবং এরা হচ্ছে দর্পণ পরস্পর প্রতিবিম্ব, দর্পণ প্রতিবিম্ব এবং পরস্পরের উপর অসমাপতিত হবে। এই যে এখানে যদি আমি এটাকে এখানে নিয়ে আসি, তো Br, এখানে হবে Cl, অর্থাৎ এরা পরস্পর কিনা প্রতিস্থাপনীয় নয় আর অসমাপতিত একটা সমানু। তাহলে এটা অবশ্যই পরস্পর এনানসিউমার। আবার যদি এখানে আমরা দেখি, এখানে যদি আমি এটাকে এটার সাথে সিমিলার করি, তাহলে যে H এর সাথে Br আর Br এর সাথে H, আবার H এর সাথে Cl এর সাথে H, H এর সাথে Cl, এইভাবে আমাদের এটা কিন্তু পরস্পর এনানসিউমার। এটাও দর্পণ প্রতিবিম্ব, এটাও পরস্পরের 1 নং 2 নং 3 নং 4 নং। অর্থাৎ যদি এরকম 1 নং 2 নং 3 নং 4 নং 4টা সমান হয়েছে, 1 2 পরস্পর হচ্ছে এনানসিউমার, 3 4 এরা হচ্ছে পরস্পরের এনানসিউমার। তাহলে 1 এবং 2, 3 এবং 4 এরা হচ্ছে পরস্পর এনানসিউমার, এবং এরা কিন্তু আলোক সক্রিয় যৌগ বটে, এরা আলোক সক্রিয় যৌগ। কিন্তু আমরা যদি 1 এবং 3 কে আমরা মিলাই, তাহলে কি হবে? 1 এবং 3 কে যদি আমরা মিলাইতে চাই, তাহলে আমরা দেখি যে উপরের অংশটা ঠিক আছে মিলেছে, কিন্তু নিচের অংশটা H এর সাথে Cl, অর্থাৎ এরা কিন্তু দর্পণ কিনা, এরা পরস্পর কিনা অসমাপতিত নয়, একটা পার্ট কিন্তু মিলে গেছে। তাহলে এরকম যদি এদের মধ্যে তারা পরস্পর দর্পণ প্রতিবিম্ব না হয়, তাহলে সেক্ষেত্রে এটাকে আমরা বলি ডায়াস্টেরিওমার। অর্থাৎ যদি আলোক সক্রিয় সমানুর মধ্যে একটা সমান আর একটা সমানুর দর্পণ প্রতিবিম্ব না হয়, আলোক সক্রিয় বটে, ধর্ম একই হবে বটে, কিন্তু এদের মধ্যে গুণনের দিক ভিন্ন হবে। তাদের মধ্যে শুধু গুণনের দিকটা, আবর্তনের দিকটা ভিন্ন হবে, বাকি এদের সবগুলো ঠিক থাকবে। তাহলে এই যে 1 এবং 3 এরা আলোক সক্রিয় যৌগ, এরা 1 এবং 3 আলোক সক্রিয় যৌগ বটে, কিন্তু এরা কি না দর্পণ পরস্পর অসমাপতিত নয়, পরস্পর সমাপতিত। অর্থাৎ এরা হচ্ছে পরস্পর অসমাপতিত, এরা দর্পণ পরস্পর সমাপতিত। অর্থাৎ এরা 1 এবং 3 এরা হচ্ছে পরস্পর ডায়াস্টেরিওমার। অনুরূপভাবে যদি আমরা 2 এবং 4 নং যৌগটাকে আমরা তুলনা করি, তাহলে দেখতে পাই এটাও কিন্তু কিনা দর্পণ প্রতিবিম্ব নয়, পরস্পরের উপরে সমাপতিত নয়। এই যে Br, এই Br এর সাথে একত্র হয়ে গেল, অর্থাৎ এটা কিন্তু সমাপতিত হয়ে যাচ্ছে। এরকম ভাবে যদি সমান উৎপন্ন করে, এবং 2 এবং 4 এরা হচ্ছে পরস্পরের ডায়াস্টেরিওমার। তাহলে এখান থেকে আমরা কি সিদ্ধান্ত নিতে পারলাম? যদি কোনো যৌগের মধ্যে 2টা কাইরাল কার্বন থাকে, সেক্ষেত্রে তাদের 4টা সমান উৎপন্ন হয়, একটা হচ্ছে পরস্পরের এনানসিউমার। কিন্তু যদি এদের মধ্যে যদি সেই যৌগটা পরস্পরের দর্পণ প্রতিবিম্ব হয়, তাহলে সেটা হয় এনানসিউমার। আর যদি একটা সমান আর একটা সমানুর দর্পণ প্রতিবিম্ব না হয়, তাহলে সেটাকে বলা হয় ডায়াস্টেরিওমার। তাহলে আমি আশা করবো তোমরা ডায়াস্টেরিওমার এর ব্যাপারে তোমরা কি বুঝতে পেরেছো। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন তোমাদেরকে আমি একটু, যদি অসদৃশ কার্বন পরমাণু থাকে তাহলে সেক্ষেত্রে কি হবে তা আমি দেখাচ্ছি। এটা হচ্ছে অসদৃশ কার্বন পরমাণু, অর্থাৎ দুইটার কার্বনের যে 4টা হাত কিন্তু ভিন্ন পরমাণু দ্বারা ছিল। এখন আমরা একটা টার্টারিক অ্যাসিড দিয়ে আমরা একটা উদাহরণ দিলে তোমরা বুঝতে পারবে। এখানে
OH, তাহলে আমাদের এখানে হইতে পারে এরকম ভাবে হইতে পারে এটা হচ্ছে টার্টারিক অ্যাসিড। আবার এখানে COOH। আজকে লাস্ট আলোচনা আমাদের, এরপরে আমরা ক্লাস শেষ করে দেবো ইনশাআল্লাহ। তাহলে এটা হচ্ছে একটা টার্টারিক অ্যাসিড। টার্টারিক অ্যাসিডের ক্ষেত্রে আমরা দেখতেছি যে এদের ক্ষেত্রে কিন্তু এটা সদৃশ কার্বন পরমাণু, দুইটা কাইরাল কার্বন, কিন্তু এই দুইটা কাইরাল কার্বন হচ্ছে অসদৃশ নয়, এই দুইটা কাইরাল কার্বন হচ্ছে সদৃশ। এই দুইটা কাইরাল কার্বন থেকে যদি উৎপন্ন সমাণু হবে 3টি, এবং এই ক্ষেত্রে সমাণু সংখ্যা হচ্ছে 2 to the power n - 1, অর্থাৎ 2 2 - 1 2 to the power 1, অর্থাৎ দুটি সমাণু উৎপন্ন হবে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা দেখতে পাই এটা হচ্ছে একটা সমাণু D সমাণু, আর এটা হচ্ছে L সমাণু। এরা দর্পণ পরস্পরের উপর দর্পণ প্রতিবিম্ব, এবং এই যে এখানে কিন্তু একটার উপর কি অসমাপতিত অবস্থায় রয়েছে। কিন্তু এখানে দেখা যায় এই যে যৌগটা পরস্পর এই একটা প্রতিসাম্যতা তল সৃষ্টি করছে। এখানে দুইটা পার্ট, এটা একই এবং এটা একই, অর্থাৎ দুইটি প্রতিসম তল সৃষ্টি করে। এবং কি করে, যদি এখানে কোনো আমরা আলোক যৌগ নিক্ষেপ করি, আলোক তলকে নিক্ষেপ করি, তাহলে এটা যদি উপরের অংশটা যদি তার ডানে ঘুরায়, নিচের অংশটা আবার উল্টা এখানে বামে ঘুরিয়ে ফেলে। অর্থাৎ এই প্রতিসাম্য তলের কারণে একটা অংশ ডানে ঘুরে, একটা অংশ সেটা বামে মানে বাম ঘূর্ণনে সহায়তা করে। আর এরকম যদি দুটি সদৃশ কাইরাল কার্বন থেকে কোনো আলোক সক্রিয় সমাণু থেকে উৎপন্ন এই যে দুটা একটি প্রতিসাম্য তলের কারণে যদি কোনো এক সমতুল্য আলোর তলের ঘূর্ণনকে বিনষ্ট করে, তাহলে এই যে উৎপন্ন সমাণু সেটাকে বলা হয় মেসো সমাণু, বা তাকে বলা হয় মেসো যৌগ। তার মানে এই দুটি অসদৃশ কার্বন পরমাণু থেকে উৎপন্ন যে সমাণু সেটা কি হবে আমাদের মেসো যৌগ, অর্থাৎ মেসো যৌগ বা মেসো সমাণু হবে। আর মেসো সমাণুর ক্ষেত্রে মেসো সমাণুটাও কি হবে, আলোক নিষ্ক্রিয়, একটা তল ডানে ঘুরে একটা তল বামে ঘুরাতে সহায়তা করে আলোর তলকে, এই কারণে এরা পরস্পরের ঘূর্ণনকে নষ্ট করে ফেলে। তাহলে আমরা প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে খুবই তোমাদের একটি গুরুত্বপূর্ণ ক্লাস আমি মনে করব। তোমরা যদি এটা মনোযোগ দিয়ে দেখো, তাহলে আলোক সক্রিয় যৌগের আলোক সমানুতার তোমরা অনেক ব্যাপার এই ক্লাস থেকে তোমরা সহজে সমাধান নিতে পারবে। তো সেই কামনায় তোমাদের সাথে আবারও ইনশাআল্লাহ ক্লাসে দেখা হবে। তোমরা সেই পর্যন্ত অনেক ভালো থাকো, সুস্থ থাকো। শুভকামনায় ক্লাস আজকে এখান থেকে বিদায় নিচ্ছি। তোমাদের জন্য একটা হোমওয়ার্ক দিতেছি, তা হচ্ছে আমি যে পড়াগুলি পড়াইছি তা সবাই খাতার মধ্যে বই থেকে বের করে সংজ্ঞাগুলি লিখে তোমরা মেসেঞ্জারে পাঠিয়ে দিবে। ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।